আচ্ছা, ভারতবাসীর আহারে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ লেখাটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তোমরা সম্পর্কে অলরেডি জানো, কারণ কি তিনি হচ্ছেন একজন বিখ্যাত ভাষাবিদ, যার কথা আমাদেরকে প্রবন্ধ সাহিত্যের ইতিহাসেও পড়তে হয়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই যে এটা যেহেতু প্রবন্ধ টাইপ একটা রচনা, সেই জন্য এটার পুরো রচনাটাতেই আমরা দেখতে পাই কি পুরো ইনফরমেটিভ। ঠিক আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1899 সালে যার জন্ম এবং 1977 সালে হচ্ছে মৃত্যু। আচ্ছা, এখানে প্রথমে যেটা আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভিত্তিতে ইউরোপকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং সেই দুটি কি কি। প্রথমে দেখো এখানে বলেই দিয়েছে একদম ফার্স্ট প্যারাতে যে ইউরোপে প্রাকৃতিক পরিবেশ ধরে সমগ্র মহাদেশটাকে দুটো প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে: অপেক্ষাকৃত ঠান্ডা উত্তর ইউরোপ আর তার চেয়ে গরম দক্ষিণ ইউরোপ। ঠিক আছে, তাহলে এই অংশটাতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে এই অংশটা। এখানে আমরা যেহেতু কোনো টিক করতে পারি না, সেই জন্য তো এখানে লিখতে পাচ্ছি না এই পেজটার মধ্যে কিছু। তোমাদের এটা যেমন প্রশ্ন দিই ওখানে আমি করে দেব। ইউরোপে প্রাকৃতিক পরিবেশ ধরে সমগ্র মহাদেশটাকে দুটো প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে অপেক্ষাকৃত ঠান্ডা উত্তর ইউরোপ, আর একটা হচ্ছে তার চেয়ে গরম, সেটা হচ্ছে দক্ষিণ ইউরোপ। এটা একটা গেল। আর তার উপরের তোমার কি বলে দেখো, তার উপরের লাইনটাতেই আছে যে ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন হওয়ার ফলে পাঞ্জাব, উত্তর ভারত, বাংলা, মহারাষ্ট্র, দক্ষিণ ভারত, নেপাল প্রত্যেকটা অঞ্চলের খাবার আলাদা আলাদা ধরনের। প্রশ্ন এইভাবে আসতে পারে যে এখানে টোটাল কটা অঞ্চলের কথা বলা হয়েছে। এখানে টোটাল কটা অঞ্চলের কথা বলা হয়েছে, সেখানে ওই লাইনগুলোতে দাগ দিয়ে রাখো: পাঞ্জাব, উত্তর ভারত, বাংলা, মহারাষ্ট্র, দক্ষিণ ভারত, নেপাল, এই অঞ্চলগুলো। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এবার হলো যে উত্তর ইউরোপে লোকে বেশি করে গরু পোষে। তাহলে উত্তর ইউরোপে লোকে কি পোষে সেটা, মানে কারা বেশি গরু পোষে সেটা দরকার। আর একটা হচ্ছে কোন অঞ্চলের মানুষ, দেখো পরেই আছে, মাখন বেশি খায়। সেটাও হচ্ছে যে উত্তর ইউরোপের মানুষ ওই অঞ্চলে মাখনটাই সাধারণত ওরা বেশি করে খায়। মাখন দিয়ে ভাজা বস্তুই বেশি প্রচলিত, আর অভাবে শুয়োরের চর্বি দিয়ে। ঠিক আছে, মাখনের অভাব হলে তখন ওরা শুয়োরের চর্বি দিয়ে খায়। আচ্ছা, এরপরেই দেখো বলছে উত্তর ভারতে একটা পানীয় আছে, বিখ্যাত পানীয়, যেটাকে আমরা বিয়ার বা মদ বলি, যেটা জব থেকে তৈরি হয়। পানীয় হিসেবে জব থেকে তৈরি হয় বিয়ার, মদ উত্তরের দেশে বেশি খায়। এটা গেল। তাহলে উত্তরে কোনগুলো বিখ্যাত? তারা গরু পোষে, তারা মাখন দিয়ে মাখন খায় বেশি। মাখন যদি অভাব ঘটে তাহলে শুয়োরের চর্বি, সবাই হয়তো মাখন কিনতে পারে না, সেইটা। আর একটা হলো পানীয় হিসেবে ওই বিয়ার বা মদ খায়, জবের তৈরি এই খাবারটা। আচ্ছা, এবার হচ্ছে কাকে আমরা ছাগলের দেশ বলি, সেটা হচ্ছে দক্ষিণ ইউরোপ। দক্ষিণ ইউরোপ হচ্ছে ছাগলের দেশ। এখানে জলপাই গাছ খুবই হয়, এটা জলপাইয়ের তেল রান্নায় ব্যবহৃত হয়। আঙুর এখানে অনেক বেশি পাওয়া যায়, আঙুর দিয়ে এখানকার মানুষ মদ খায়। উত্তর ইউরোপের সম্বন্ধে বলা যেতে পারে বিয়ার অ্যান্ড বাটার এরিয়া। তাহলে এটা খেয়াল রেখো যে কোন অঞ্চলকে বলা হয় বিয়ার অ্যান্ড বাটার এরিয়া। এই প্রবন্ধটার প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন। উত্তর ইউরোপ সম্পর্কে বলা যেতে পারে বিয়ার অ্যান্ড বাটার এরিয়া, আর দক্ষিণ ইউরোপ সম্বন্ধে বলা যেতে পারে ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া। ঠিক আছে, ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া। আচ্ছা, এটা গেল। এবার ভারতবর্ষকে মোটামুটি এইভাবে ভাগ করো যে পাঞ্জাব, উত্তর ভারত, মহারাষ্ট্রের শুকনো অঞ্চল মানে শুষ্ক, আর সমুদ্রের উপকূলের বর্ষার দেশ।
আর সাধারণ খাওয়া ধরে উত্তর অঞ্চলের নাম করা যায়, যেটা হচ্ছে হুইট, ডাল এন্ড ঘি এরিয়া। রুটি, ডাল আর ঘিয়ের দেশ কোনটা? সেটা হচ্ছে উত্তর ভারত। উত্তর ভারতে খাবার হচ্ছে রুটি, ডাল আর ঘিয়ের দেশ। আর কোন অঞ্চলকে রাইস, ফিশ এন্ড অয়েল এরিয়া বলা হয়, যেটা আমাদের এখানে রাইস। দেখো, বাংলা, উড়িষ্যা, আসাম, মাদ্রাজ, বোম্বাই, কেরলের সমুদ্র তীরের অঞ্চলগুলোকে বলা যেতে পারে যে রাইস এন্ড ফিশ এন্ড অয়েল এরিয়া, অর্থাৎ ভাত, মাছ এবং তেলের দেশ। প্রত্যেকটা লাইনে প্রশ্ন এই প্যারাটাতে। আগেই বলেছি যেহেতু এটা একটা প্রবন্ধ, সেই কারণে এটা প্রত্যেকটা লাইনে প্রশ্ন থাকবে। দেখো তারপরে কি বলছে, তারপরে বলছে যে সর্ষের তেল কোন কোন অঞ্চলে ব্যবহার করা হয়। বলছে যে এই তেল সব জায়গায় একই নয়। বাংলা, আসাম, উড়িষ্যার সর্ষের তেল, অন্ধ্র, কর্ণাট মানে এখানে কর্ণাটককে বোঝানো হয়েছে, তামিলনাড়ুতে তিলের তেল, আর কেরলে নারকেলের তেল। ঘি খাইয়েরা এর একটাও পছন্দ করে না। আজকাল ভেজিটেবল ঘির কল্যাণে বিষয়ে ভারত সমভূম হয়ে যাচ্ছে। ভারতের আহারে এর আগমনে এক ধরনের বিপ্লব এসে গিয়েছে। এবারে তাহলে এখানে তেল কোন কোন ধরনের জায়গায় কি কি ধরনের তেল ব্যবহার করে, যেমন বাংলা, আসাম, উড়িষ্যা এখানে সর্ষের তেল, তিলের তেল তামিলনাড়ুতে, অন্ধ্র, কর্ণাট, তামিলনাড়ু আর কেরলে হচ্ছে তোমার নারকেলের তেল। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো এরকম ভাবে গেল। খাওয়া দাওয়ার বিষয়, এক একটা জায়গায় কি কি ধরনের খাবার পাওয়া যায় সেটা নিয়ে। সেই জন্যই ভারতবাসীর আহার, মানে ভারতে এত বৈচিত্র্য, এতগুলো রাজ্য, তাদের এক এক ধরনের তোমার খাবারের ক্ষেত্রে এত ভ্যারিয়েশন, সেটা কি বলা হচ্ছে সেটা নিয়েই প্রবন্ধটা। দেখো বলছে যে ভারতীয় খাদ্যের প্রথম কথা এখানে নিরামিষের আধিপত্য, মানে বেশিরভাগ এলাকার মানুষই হচ্ছে নিরামিষ খায়। যেমন ডালে, এই যে ডালে আছে না, ডালে ডালে একটু মশলা আর তেল বা ঘি থাকা চাই। ভারতের এটা হচ্ছে ন্যাশনাল ডিশ, মানে ডাল হচ্ছে ওভারঅল সমস্ত এলাকায় প্রিয়। আর হচ্ছে ভাত আর তরকারি, মানে ভাত, নিরামিষ, ডাল, সবজি, যে তরকারি ওইগুলো, ঝোল, ডালনা, শুক্তো, মাছ মাংসের তরকারি, এইগুলো এগুলো হচ্ছে ওভারঅল সব জায়গাতেই পাওয়া যায়। আন্তর্জাতিক খাদ্য তালিকায় ভারতবর্ষ থেকে দুটো জিনিস গৃহীত হয়েছে, প্রায় সমস্ত দেশের রেস্তোরাঁয় এই খাবার কখনো না কখনো পরিবেশিত হয়ে থাকে আর লোকে আগ্রহ করে খায়। সে দুটি হচ্ছে রাইস এবং কারি, মানে মশলা দেওয়া তরকারি, সেটা ওই মাছ, মাংস, ডিমের হতে পারে, আর ভাত, চাটনি। দক্ষিণ ভারতের ঝাল টক ডালের স্যুপ, যাকে রসম বলে, সেটাও ইংরেজি পছন্দ বা খাদ্য হয়ে দাঁড়িয়েছে। তামিলে এর নাম হচ্ছে মুলগতন্নি, হ্যাঁ, অর্থাৎ লঙ্কার জল, পিপার ওয়াটার। আর হচ্ছে এই নাম ইংরেজের মুখে হয়ে দাঁড়িয়েছে মুলিগা টনি স্যুপ। ঠিক আছে, মুলিগা টনি স্যুপ দেখে নাও। তাহলে দক্ষিণ ভারতে এই যে ঝাল টক ডালের স্যুপ, মনে রাখাটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট, বারবার রিডিং দেবে, আর আমি এগুলোকে ওয়ান লাইনার করে দিচ্ছি। দক্ষিণ ভারতে ঝাল টক ডালের স্যুপ, যেটাকে রসম বলা হয়, আবার তামিলে এটাকেই বলা হচ্ছে মুলগুতন্নি, আর মুলিগা টনি স্যুপ যেটা ইংরেজরা বলছে, যেটাকে আমরা লঙ্কার জল আর কি বলি, সব রয়েছে। এরপরই আসছে দেখো খিচুড়ির কথা। আরো কতগুলো খাবারের জিনিস আছে,
যেগুলো অতি প্রাচীন কাল থেকে সমগ্র ভারতে জনপ্রিয় খাদ্য, তবে ভারতের বাইরে কারি ভাত চাটনির মতো এতটা প্রসার লাভ করেনি। যেমন খিচুড়ি, খিচুড়ি জনপ্রিয় কিন্তু এদের মতো নয়। যেমন ডাল ভাত বেশি জনপ্রিয়, এটাই। চালে ডালেই তো খিচুড়ি হয়, এটি সর্বত্রই প্রচলিত। কিন্তু ভারতের বাইরে ডাল তেমন চলে না বলে খিচুড়ি বাইরের লোকেদের খুব একটা পছন্দ করে না। আর একটি ভারতীয় খাদ্য হচ্ছে পায়েস বা পরমান্ন, প্রচুর খাঁটি দুধ দিয়ে তৈরি হয়। এটা মূলত আমরা দেবতাদেরকে কি করি, আমরা তোমার কি বলে দেবতাদেরকে দিই, ঠিক আছে, দেবভোগ্য খাদ্য। কিন্তু মধ্যপ্রাচ্য আর অন্তিক প্রাচ্য দেশ ছাড়া আবার আরব দেশ, গ্রিস অন্যত্র এই পায়েসের তেমন রেওয়াজ নেই। ভারতে লুচি বা পুরিও তেমন বাইরে নিজের স্থান করে নিতে পারেনি, এটাকেই বলা হয়। ভারতবর্ষের পাক পদ্ধতির কৃতিত্ব বেশিরভাগ হচ্ছে নিরামিষ খাদ্য নিয়ে। আর নিরামিষের মধ্যে ভারতবর্ষ কতকগুলো ভালো মিষ্টান্নের সৃষ্টি করেছে, কিন্তু সেগুলিও জগৎ জোড়া হতে পারেনি। ভারতের কোনো কোনো অঞ্চলের মাছের রান্নার নিজস্ব বৈশিষ্ট্য তার আছে, যেমন বাংলাদেশে মাংস রান্নায় ভারতবর্ষ ইরানের অনুকরণই বেশি করেছে। ইরানের রান্নায় একটু মশলার আধিক্য রয়েছে, এবং মোগলাই অর্থাৎ মাংস রান্নার ক্ষেত্রে ভারতের খাবারের সঙ্গে এখানে ইরানের খাবারের কিন্তু একটা তুলনা আছে। মূলত ভারতবর্ষ নিরামিষ ভোজীর দেশ, মানে নিরামিষ ভোজীর দেশই বলা যেতে পারে, তার কারণ বেশিরভাগ অংশতেই নিরামিষ খায়। মাছ মাংস যারা খায় তাদের সংখ্যা অবশ্য কম নয়, তারাও খায়, কিন্তু আমাদের এই যেটা হচ্ছে তোমার বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এই পূর্ব দিকটা বেশি মাছ মাংস খায়। ওদিকে আবার সাউথের দিকেও একটু আধটু খায়, মানে ওরাও আমিষ টামিষ খায়। এদেশে নিরামিষ খাদ্যশস্য, ডাল, শাকসবজি, ডাল, দুধ এসবেরই চল বেশি। নিরামিষ খাদ্যের সুলভতা আর গরম দেশ বলে নিরামিষ খাদ্যের স্বাস্থ্যের জন্য উপযোগিতা, এই দুই কারণ ছাড়া দেশে জনসাধারণের মধ্যে অহিংসার আদর্শের ব্যাপক আর গভীর প্রসার এদেশের নিরামিষ আহারের দিকে আকর্ষণের একটা বড় কারণ। ঠিক আছে, মানে সব থেকে বড় বিষয় হচ্ছে তাহলে এদেশে নিরামিষ ভোজীদের বেশি, মানে খাদ্যশস্য, শাকসবজি, ডাল, দুধ এইগুলোই হচ্ছে বেশি চলে। এখানে এই লাইনটা একবার একটু দেখে রাখবে। দেখো, যে বলছে নিরামিষ খাদ্যের সুলভতা আর গরম দেশ বলে নিরামিষ খাদ্যের স্বাস্থ্যের জন্য উপযোগিতা, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এদেশে নিরামিষ খাদ্যের যার জন্য এই যে উপযোগিতা, এই দুই কারণ ছাড়া দেশের জনসাধারণের মধ্যে অহিংসার আদর্শের ব্যাপক আর গভীর প্রসার। ঠিক আছে, এটাই বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এবারে হলো যে এখানে বলছে, দেখো পরের অংশটাতে ভারতের আর্যদের কথাও এর আগে এই আগে আর্যরাও ছিল আমিষ প্রিয়, কিন্তু পরে তারা শাকাহারী হয়ে পড়ে। একদমই তাই, ভারতে আর্যরা যদি আমরা বলি ভারতের না, ওরা তো রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশ থেকে এসেছে। ইরান, ইরান একটা অংশ ইরানে চলে গেছে, ইন্দো ইরানীয়, আর একটা ইন্দো ইউরোপ, মানে যারা ইন্দো ইউরোপীয় তারা ভারতবর্ষে প্রবেশ করেছে, ওই আফগানিস্তান পাকিস্তান হয় পাঞ্জাব দিক দিয়ে প্রবেশ করেছে। ঠিক আছে, হিন্দুকুশ পর্বত পেরিয়ে আফগানিস্তানের ওই জায়গাটা দিয়ে এসেছে। তো ওরাও প্রথমে কিন্তু আমিষ ছিল, পরবর্তীকালে এই দেশে এসে কিন্তু ওরাও তোমার কি বলে নিরামিষ ভোজী হয়ে পড়েছে। তাহলে আর্যদের কথা এখানে গুরুত্বপূর্ণ। আর প্রাগৈতিহাসিক কালে মানুষ পশু পক্ষীর মতো খাদ্য সংগ্রহ করে বেড়াতো।
তখন তো শিকার করতো সবকিছু, এই যে দেখো পক্ষীর মাংস, মাছ, কচ্ছপ, কাঁকড়া, শামুক, এরা তখন তো মাংস খেত, তো সেটা তো সবই আমিষ। পরবর্তীকালে মানুষ যখন পশুপালন শিখলো তখন ওরা ওই বেশিটাই তোমার কি বলে, তখন ওরা বেশি করে আমাদের মানে এই ধরনের খাবারে, বা এক কথায় আমরা যদি বলি যে তোমার কি বলে নিরামিষ খাবারের প্রতি ওদের একটা ইচ্ছে জন্মালো, নিরামিষ খাবারের প্রতি ওদের একটা ইচ্ছে জন্মালো। আচ্ছা এবারে এখানে দেখো আর্যরা এখানে মাংসাশী রূপেই এসেছিল, এটা তো গেল। এই জায়গায় দেখো এই যে অস্ট্রিক, এই অস্ট্রিক হচ্ছে প্রমুখরা ভারতের অনার্য, এই অস্ট্রিক দ্রাবিড় যারা সাউথের দিকে থাকে, ওরা সাউথে। আদিম আর্যরা ছিল দুধ আর মাংসের দাস হয়ে পড়লো, আর নানা চাষি জাতির মানুষ যারা অস্ট্রিক ভারতের অনার্য, তাদের মধ্যে চাল ডাল শাকসবজি, দেখো এখানে না ডাল ইউজ করবে না, তোমাদের টেক্সটে ডাল আছে দয়ে আঁকা, সেই জন্য সেটা ইউজ করবে। আর যেখানে পাওয়া যেত সেখানে মাছ আর গৃহপালিত হাঁস মুরগি পায়রা প্রভৃতির মাংস, এইগুলো। আচ্ছা জুম চাষ, চাষের কাজেও মানুষ বলদ ঘোড়া লাঙলের ব্যবহার তখন করতো না, জুম চাষ বা কোদাল দিয়ে মাটি কুপিয়ে চাষ করত। এরা শূকর পুষতো এবং সেই কারণে শূকরের খাবারও এরা মানে মাংস খেত। এই যে আর্যেরা কি করে এলো, পশুপালন দুগ্ধপ্রিয় মাংসাশী জাতির রূপে এসেছিল আর্যেরা। আচ্ছা এখানে এবার দেখো তাদের প্রিয় খাদ্য আগুনের মধ্য দিয়ে হোম অনুষ্ঠান করে তাদের উপাস্য দেবতাদের নিবেদন করতো, ঠিক যেমন আমরা অনেকেই করি তো, মানে বলি দিয়ে পশুকে মানে মাংস প্রদান করি, ঠিক ওইভাবে। এই খাদ্য ছিল দম বন্ধ করে অথবা অন্য নিষ্ঠুর ভাবে আলম্বন করা বা হত্যা করা ছাগল ভেড়া, যেটা বলছিলাম, ঘোড়ার মাংস, চর্বি, জবের রুটি, বিভিন্ন সবজিও অনেকে দেয়, কুমড়ো বলে না বলি দেয় ওই জিনিস। অনার্যদের পুজোর রীতি অন্য ধরনের, আগুনের পাট এতে ছিল না, আগুন ওরা ইউজ করতো না, আর্যরা বেশি ইউজ করতো। দেবতার মূর্তি বা প্রতীকের সামনে নানা ধরনের কাঁচা শস্য ফলমূল রান্না করা সুখাদ্য এগুলো দিত। ডিম তখন ভারতের হিন্দু সমাজে, যেখানে আর্য বা ব্রাহ্মণ মনোভাব প্রবল, সেখানে আর চলে না, কিন্তু নেপালে ভারতের পূর্ব সীমান্তে কিন্তু ভারতের বাইরে ডিমের ব্যবহার দেখা যায়। তাহলে ডিমের ব্যবহার কোথায় দেখা যেত, নেপালে পূর্ব দিকে এই জিনিসটা। পশু বলি হতো, এক কোপে পশুর মাথা কেটে ফেলে সরাই করে রক্ত নিয়ে দেবতার সামনে রাখা হতো, যেটা বলছিলাম যে পশু বলি দেওয়া হতো। ইতিহাসেও সেটা দেখা যায়। আমরা কিভাবে ইতিহাসের কথা জানবো না, কৌটিল্যের অর্থশাস্ত্রে বলা হয়েছে এক প্রস্ত শালি বা চাউলের ভাত, তার সিকি পরিমাণ ঘি বা তেল মশলা দিয়ে রাধা সুপ, সম্ভবত ডাল, এই হচ্ছে আর্য ভক্ত, অর্থাৎ আর্য বা উচ্চ শ্রেণীর হিন্দুর খাওয়া। অবর বা নিম্ন শ্রেণীর খাদ্যে ডাল আর ঘি বা তেলের অংশটা কিছুটা কম। আর্য ভক্তটা কি সেটা দেখবে, আর্য ভক্ত। আর কৌটিল্যের অর্থশাস্ত্রেই এর কথাটা বলা হয়েছে। চাউলের ভাত, ওই শালি মানে এখানে চাল, চালের ভাত, আর সিকি পরিমাণ ঘি তেল মশলা দিয়ে রাধা সুপ, মানে পাতলা ঝোল যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে দেখো মহাভারতে বলা হয়েছে, ভারতীয়দের যে ধর্মগ্রন্থ মহাভারতে কি বলা হচ্ছে, যে অহিংসার আদর্শের প্রতি লক্ষ্য রেখে মাংস বর্জন করাই সঙ্গত। অহিংসা
এর বিষয়টার কথা মাথায় রেখে মাংস বর্জন করার কথাই বলা হয়েছে, অর্থাৎ ধর্মগ্রন্থেও নিরামিষ খাওয়ার কথাই বলা হয়েছে। এই লাইনটায় দাগ দিয়ে রাখো। আচ্ছা, তুর্কি মুসলমানেরা যখন ভারতবর্ষ জয় করছে, আমরা ওই একাদশ দ্বাদশ শতকে দেখছি এটা, ঠিক আছে, ওই 1100 শতক, ঠিকই তাই। যখন আমরা দেখছি রাজকার্যে কোন ভাষা ব্যবহার করা হতো, ফার্সি, ফার্সি ভাষা। তারা কি তুর্কি, কি পাঠান, কি আফগান, কি ইরানি বা পারসিক? স্বদেশে ক্ষেত গমের আটা রুটি, মানে গম বেশি করে খেত, ভেড়ার মাংস তরকারি কাবাব, আচ্ছা কোরমা, এইগুলো সব মাংস দিয়ে। এদেশে এসে তারা দেখলে হিন্দুরা মাংস দিয়ে রুটি খায় না, তারা খায় ডাল দিয়ে ভাত, শস্য দিয়ে শস্য, অর্থাৎ এই যে তোমার কি বলে তুর্কিরা ভারতবর্ষে, তুর্কি মুসলমানরা ভারতবর্ষে এলো, ওরা তো মানে মাংস খায়, কিন্তু এসে দেখলো যে এদেশের মানুষ তো মাংস খায় না, এরা তো নিরামিষ খায়, ডাল ভাত এইসব খায়। তাই অবাক হয়ে ওরা ফার্সি ভাষায় কথা বলতো। বলছে ফার্সি ভাষায়, এখানে দাগ দাও, হিন্দু আন রল্লা বা বা ঘল্লামি, খোরদন্দ আর কি, ঠিক আছে, ওমি গোয়েন্দু, মানে ডাল ভাত যা ডাল রুটি, ঠিক আছে, মানে যাই ডাল ভাত, হিন্দুরা দানা দিয়ে দানা খায় বলে, মানে যাই ডাল ভাত সেটাই ডাল রুটি, এটাই ওরা বলতো। এই ডাল ভাত খাওয়ার ধারা আজ পর্যন্ত সারা ভারতব্যাপী প্রধান খাদ্য রূপে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপরে এই যে পেলসার্টের কথা বলা হচ্ছে, একজন ওলন্দাজ পর্যবেক্ষক পেলসার্ট, ঠিক আছে, যিনি বলছেন ভারতবর্ষের লোকেদের প্রধান খাদ্য হচ্ছে সিদ্ধ চাল বা ভাত, তার সঙ্গে ডাল, আর আর তার উপর 1 চামচ ঘি, এটাই হলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখো, এটা পেলসাত বলছেন, তিনি ভারতবর্ষের খাবারে, আচ্ছা তিনি কার আমলে ভারতবর্ষে এসেছিলেন? মূলত তিনি জাহাঙ্গীরের আমলে ভারতবর্ষে এসেছিলেন, খ্রিস্টীয় 1700, ঠিক আছে, খেয়াল রাখবে এটা, জাহাঙ্গীরের আমলে। কার আমলে এসেছিলেন পেলসার? তিনি একজন ওলন্দাজ পর্যবেক্ষক বা পর্যটক, তিনি ওলন্দাজ পর্যটক, আর হচ্ছেন তিনি জাহাঙ্গীরের আমলে এসেছিলেন। কোন সময় এসেছিলেন? 1700 শতকে এসেছিলেন। এগুলো প্রত্যেকটা লাইন এটা থেকে প্রশ্ন। নেক্সট, ভারতে হিন্দু আমলে যে মাংস রাঁধার পদ্ধতি ছিল তার বিশেষ বর্ণনা পাওয়া যায় না। মাংসে মশলা ব্যবহারের কথা কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে। নল পাক, অর্থাৎ নল রাজার নামে প্রচলিত রন্ধন বিষয়ে যে সংস্কৃত বই প্রচলিত। নল রাজার নামে প্রচলিত রন্ধন বিষয়ে যে সংস্কৃত বই প্রচলিত, তাতে অনেক রকমের ভাতের কথা আছে, শাক তরকারি মাংসের কথা কম। পুরাতন বাংলা সাহিত্যের বইয়ে রন্ধনের বর্ণনা আর নানা প্রকারের ব্যঞ্জনের নাম থেকে আমরা খ্রিস্টীয় 15 শতক থেকে আর চৈতন্যদেবের সময় শতাব্দীর পর শতাব্দী বাংলার এই আমিষ এবং নিরামিষ খাদ্যের একটা পরিচয় পাই। দেখো কোন সময় থেকে কোন সময়টাকে, নলপাকটা কি, নল রাজার নামে পরিচিত এক ধরনের সংস্কৃত বই প্রচলিত ছিল, যেখানে অনেক ধরনের ভাতের কথা আছে, শাক তরকারি মাংসের কথা কম, ঠিক আছে, সেটাই বলা হয়েছে 15 শতক থেকে। আর একদম এটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা, অনেক ধরনের ভাত রন্ধন পদ্ধতি এই বইটির প্রধান বিষয়বস্তু। আচ্ছা, এবারে আসি মুসলমানদের সময়ে, মুসলমান পূর্ব যুগে, মুসলমানদের সময় না, মুসলমানদের পূর্ব যুগে কয়েকটা মিষ্টি কি কি, সেটা হচ্ছে যে লাড়ু, প্যাড়া মানে নাড়ু, খাজা, পুয়া বা মালপোয়া, বুদিয়া, হ্যাঁ মানে বোঁদে বলে না ওই জিনিসটাকে, এই মিষ্টান্নগুলি মুসলমান পূর্ব যুগে। আর মোহনভোগ নামটা খুব প্রাচীন,
এটির কথা সংস্কৃত সাহিত্যে পাওয়া যায়। ভারতের কোথাও কোথাও এই নাম প্রচলিত আছে, কিন্তু আরবি হালুয়া এই শব্দকে অপ্রলিত করে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ মানে এটা না অপ্রচলিত হবে, অপ্রলিত হয় না, অপ্রচলিত। হালুয়া আরবি শব্দ এটা। আচ্ছা, এরপর গজা, বালুকা শাহী মানে বালুশাহী যেটাকে আমরা বলি ওই জিনিস, জিলেবি মানে জিলাপি, বরফি, কালাকন্দ, এইগুলো পারস্য দেশ থেকে এসেছে। গজা এটার মূল রূপ শুনলে অনেক নিষ্ঠাবান হিন্দু এই জনপ্রিয় মিষ্টান্নটি আর খেতে চাইবেন না। গজা কিভাবে তৈরি হয়? ফার্সি গ জবান, ঠিক আছে, গজা যেটাকে আমরা জিভে গজা বলে থাকি, অর্থাৎ গজিবা, তা থেকে গ মানে ওই গজা, ঠিক আছে, এইভাবে পরিবর্তিত হয়েছে নামটা। গ জবান, গ জ আ, গজা আর গজা, এই চারটে পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ, এই চারটে পরিবর্তন। এবার দেখো ভারতীয় মিষ্টান্ন দুই প্রকারের। কত ধরনের মিষ্টান্ন আছে? আমরা মুসলমান পূর্ব যুগের একটা মিষ্টান্ন পড়েছি, আর একটা পারস্য দেশ থেকে মিষ্টান্ন এসছে সেটা পড়েছি। সেটা তো গেল। এবার বলছে মুসলমান জগৎ আর ইরানি জগৎ আর ভারতবর্ষ প্রায় একই পর্যায়ে পড়ে, একই সমসাময়িক। দুই ধরনের মিষ্টি, একটা দুধ জমিয়ে আর একটা দুধ ফাটিয়ে, যেমন ক্ষীর আর ছানার আধারে তৈরি মিষ্টান্ন। প্যাড়া, বরফি, কালাকন্দ, গোলাপ জামুন ভাজা মিষ্টি, যেগুলো হচ্ছে রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, ছানার বড়া, ছানার মুরকি, চমচম। বহরমপুরে ছানা বড়া খুব বিখ্যাত না? আছো কেউ? দুধ ফুটিয়ে ছানা করে তার মিষ্টান্ন বাংলাদেশের বৈশিষ্ট্য। ভারতের অন্যত্র ছানার রেওয়াজ নেই। ছানার মুরকি, চমচম, দুধ ফুটিয়ে ছানা করে তার মিষ্টান্ন বাংলাদেশের বৈশিষ্ট্য। ভারতের অন্যত্র ছানার রেওয়াজ নেই। বাংলার রসগোল্লা এখন নিজ গুণে বঙ্গাল মিঠাই নামে সমগ্র ভারতে এক অতি বিখ্যাত মিষ্টান্ন হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় প্রকার মিষ্টান্ন হচ্ছে শস্য চূর্ণের আধারে যবের ছাতু, গমের আটা, চালের গুঁড়া, ডালের গুঁড়া প্রভৃতি ঘিয়ে বা তেলে ভেজে নুন বা চিনির রস মিশিয়ে তৈরি নোনতা বা মিষ্টি পকান্ন। ঠিক আছে, এই ধরনের মিষ্টি যেগুলো হয়, তাহলে একটা দুধকে জমিয়ে মিষ্টি, একটা দুধকে ফাটিয়ে মিষ্টি, এটা। আর বাংলার রসগোল্লা কি নামে পরিচিত, সেটা বিখ্যাত কেন? আর দ্বিতীয় প্রকার মিষ্টিটা কি ধরনের? ওই যে যবের ছাতু, গমের আটা, চালের গুঁড়ো, এইগুলো দিয়ে হয়। মানে বেশি বেশি দুধ বা ক্ষীর যেখানে দেওয়া যায় না বা কোনো কারণে, তখন এইগুলো চিনির রস এইসব দিয়ে করে। দেখবে দুধ আর ক্ষীর দিয়ে যেগুলো হয় স্বাভাবিকভাবেই সেই মিষ্টির দাম বেশি হয়। এর উপরে আবার নারকেল কুচি, কোড়া, পেস্তা এইগুলো দেয়। বরফি টাইপের যে মিষ্টিগুলো হয় না, এই ধরনের মিষ্টি। ইউরোপের মিষ্টান্নে কেকস আর পেস্ট্রিতে থাকা ডিম থাকা চাই। ভারতীয় মিষ্টান্নে ডিম থাকে না, কারণ ধর্মীয় দিক থেকে ডিম বারণ। মিষ্টি তো ঠাকুরকে দেয় ওই জন্য, বা ঈশ্বরকে দেয়, যাই হোক। হালুয়া দক্ষিণ ভারতের উপমা। লুচি, সিঙ্গারা, আচ্ছা দেখো সাম্বোসা, ধোসা, ঠিক আছে, এইগুলো সামোসা যেটাকে আমরা বলি, সিঙ্গারা।
ভাজা আর ফুলুরি এই পর্যায়ে আসে দক্ষিণ ভারতে। আর খাঁটি ভারতীয় রান্নায় উত্তর ভারতে তো দেখেইছো, ডাল ভাজা শাক ফোড়ন দিতে হয়। আমাদের দেশে ফোড়ন থেকে সাঁতলানো থেকে আলাদা, মানে ফোড়ন থেকে বা সাঁতলানো থেকে আলাদা। আবার ভাতে সিদ্ধ করে তরকারির তার বদলানো হয়। দই, তেঁতুল, আমচুর, লঙ্কা, মরিচ, গরম মশলা এইগুলো। কোথাও ভাজা মশলা, নারকোল, এইসব ভারতীয় রান্নার অন্যতম প্রধান উপকরণ। চীনা বা ইউরোপীয় অথবা আরব ইরান রান্নায় এসবের পাঠ তেমন নেই। এবার দেখো ভারতের গ্রামীয় বা প্রাদেশিক রান্নার কথা নিয়ে বড় একখানি বই লেখা যায়। এখানে এখানে দেখো এই লাইনটায় চলে এসো, দেখো পর্তুগিজ, ফরাসি, ডাচ এদের থেকে ইংরেজদের কাছ থেকে অনেক কিছু আমরা শিখেছি। মানে যে সময়টাতে ভারতবর্ষে ঔপনিবেশিক স্থাপন হচ্ছে আর কি, সাম্রাজ্য বিস্তার যেটাকে আমরা বলছি, ইউরোপীয়দের এক কথায় আগমন, সেইটাই। বিশেষ করে মাংস পাকে ডাচদের পয়েপাস বা পিসপাস যেটাকে বলি থাকি, ভাত মাংসে পাক করা। ঘৃত মিশ্র, ঘৃত মানে ঘি দিয়ে, মিশ্র মশলা কেশর দেওয়া পোলাও নয়। ইংরেজি চপ কাটলেট নামগুলি নিয়েছি, কিন্তু পদ্ধতিটা আমরা পর্তুগিজদের কাছ থেকে শিখেছি। ইংরেজি চপ কাটলেট এই নামটা কিন্তু ইংরেজদের দেওয়া, কিন্তু পদ্ধতিটা হচ্ছে তোমার পর্তুগিজদের। যেখানে ওই হাড় শুদ্ধ পাজরার মাংসই এতে ব্যবহার করা হয়। ইন্দো পর্তুগিজ বা গোয়ায় আর চাটগাঁয়ে প্রচলিত। দেখো, আর অ্যাংলো ইন্ডিয়ান রান্না যা সারা ভারত জুড়ে ইংরেজ এবং ফিরিঙ্গির ইউরোপীয় হোটেল বাবুর্চিখানায় প্রচলিত। এবার এখানে এসো, দেখো বলছে আবুল ফজলের আইনি আকবরী, এই বইটার নাম ইতিহাসে খুব বিখ্যাত। আকবরের সময় ছিলেন বর্তমান আবুল ফজল, তার সময় 30 রকম খাদ্যের উপাদান দেওয়া আছে। 10 রকম শুদ্ধ নিরামিষ, 10 রকম মিশ্র আমিষ নিরামিষ, আর 10 রকম শুদ্ধ আমিষ। ভেবে দেখো, টোটাল অলমোস্ট 30 ধরনের খাদ্যের কথা বলা হয়েছে আইনি আকবরীতে, যার মধ্যে 10 রকম শুদ্ধ নিরামিষ, 10 রকম মিশ্র আমিষ নিরামিষ মানে দুটোই রয়েছে, আর একদম শুদ্ধ আমিষ। দেখো 10 ঘি, 10 মিশ্রি, সুজি, অন্য উপকরণ সম্ভবত এই ইচ্ছে বাদশাহী হালুয়ার উপাদানের প্রমাণ। বিদেশে লন্ডনে, প্যারিসে, নিউ ইয়র্কে যেসব ভারতীয় ভোজনশালা আছে, সেইগুলির মাধ্যমে ভোজন বিষয়ে যে সাধারণ ভারতীয় তার বৈশিষ্ট্য ধরে দেওয়া হচ্ছে তা স্বীকার করতেই হয়। ভারতীয় ভোজনশালায় এই জিনিসগুলি থাকবে: ভাত, ডাল, নিরামিষ বা মাংস বা মাছের রকমারি তরকারি, পোলাও, হালুয়া, ভাজি, পকোড়া, চাটনি, দই, রসগোল্লা, গোলাপ জামুন, পাঁপড়। এই পাঁপড় একটি নিখিল ভারতীয় বস্তু। শব্দটি সংস্কৃত পরপট রূপে পাওয়া যায়। পাঁপড়ের এটা দেখো যে পাঁপড়ের আধুনিক রূপগুলো কি কি: পাপ্পাড়, পাঁপড়, পাপডাম। দেখো এই যে পারপাট থেকে পাপ্পাড়, পাপ্পাড়, পাপডাম, এই তিনটে ধর্ণাত্মক শব্দ। এটা পারপাট, তাহলে পাঁপড় কিভাবে এসেছে? সংস্কৃত শব্দ পারপাট রূপে পাওয়া যায়, এটা ধর্ণাত্মক শব্দ। আর পারপাট থেকে কিভাবে বিবর্তন ঘটেছে সেটা দেখো, আধুনিক যেটা। আবার দ্রাবিড় জাতীয়, এটাকেই ডাল অর্থে পাপ্পু, পাপ্পু বলে থাকে ওরা। ভারতীয়দের ভোজনশালায় কি কি খাবার থাকবে সেটা দেখো। আর লাস্ট আর একটা দেখো, যেটা হলো যে এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে
আচ্ছা, এটাই গেল। ভারতীয় আহারের অনেকখানি অংশই প্রাগার্য যুগের খাদ্যবস্তু আর রন্ধন রীতির আধারে গঠিত, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এই যে এইটা দেখো, বাঘারের প্রচলন কোথায় আছে? উত্তর ভারতের ডাল ভাজা শাক প্রভৃতিতে বাঘার বা ফোড়ন দেওয়া হয়। ফোড়নটাকে বাঘার বলা হয়। বাঘারের প্রচলন উত্তর ভারতে আছে। ওরা সবকিছু মানে ফোড়ন ওরা একদম সেদ্ধ থেকে আর সাঁতলানো থেকে আলাদা করা, দুটোতেই মানে দুটোই ফোড়ন দেয়, মানে ফোড়ন দিয়েই তো সাঁতলায় আর কি। ডাল দেখো না ফোড়ন দিয়ে সাঁতলায়। এই হলো পুরো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভারতবাসীর আহার। এর প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসে, সেটা বললাম। চপ কাটলেট নামটা কিন্তু ইংরেজি ভাষা থেকে নেওয়া হয়েছে। খাবার পদ্ধতিটা হচ্ছে তোমার পর্তুগিজ পদ্ধতি। পাঁপড় শব্দটি অ্যাকচুয়ালি ওই যে পরপট, এটা তো সংস্কৃত ভাষা থেকে এসেছে, পরপট। এই কটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আসি সিন্ধু তীরে। অভিষেকটা তো বলেই দিয়েছি, সবগুলো এইভাবে বলে দেবো। আর সিরাজের ওটাও বলে দিয়েছি, সবগুলো ছোট ছোট প্রশ্ন করে দিতে হবে। এটা যতটা সম্ভব এগুলো। আচ্ছা, সিন্ধু তীরে হলো পথের দাবির পরে আছে। এটা সৈয়দ আলাওলের বিখ্যাত সপ্তদশ শতকের যে আরাকান রাজসভা, হ্যাঁ, আলাওলের যে সপ্তদশ শতকের যে তিনি আরাকান রাজসভার যে কবি ছিলেন সৈয়দ আলাওল, তার লেখা সপ্তদশ শতক। দেখো, সিন্ধু তীরে। সিন্ধু তীরে কবিতাটার মূল কাব্যগ্রন্থ ছিল পদ্মাবতী। পদ্মাবতীর এটা 35 নম্বর খণ্ড, যেখান থেকে কবিতাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড। আমরা প্রত্যেকেই পড়েছি এই সিন্ধু তীরে কবিতাটা, যেখানে আমরা দেখি যে পদ্মাবতী যে কাব্যগ্রন্থ,
পদ্মাবতী মূল কাব্যগ্রন্থ যেটা, সেটা হচ্ছে তোমার হিন্দি ভাষায় লেখা মোহাম্মদ জাইসির লেখা পদুমাবত। মোহাম্মদ জাইসির লেখা পদুমাবত অনুসরণে পদ্মাবতীর অনুবাদ কাব্যগ্রন্থটি করা হয় 1646। আচ্ছা, তাহলে পদ্মাবতীর অনুবাদ করা হয়েছে মূল কাব্য যেটা ছিল মোহাম্মদ জাইসির লেখা পদুমাবত অবলম্বনে লেখা। কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন মূল 1646-এ। পরবর্তীকালে সৈয়দ আলাওল তার পদ্মাবতীর পদ্মা সমুদ্রখণ্ড পদ্মা সমুদ্রখণ্ড শীর্ষক অংশ থেকে গৃহীত হয়েছে। সমুদ্র শীর্ষক অংশ থেকে, সমুদ্রখণ্ড, পদ্মা সমুদ্রখণ্ড শীর্ষক অংশ থেকে গৃহীত হয়েছে। সংকলকেরা এর নাম করে দিয়েছেন, মানে যারা এটাকে ছাপিয়েছেন তারা এর নাম করেছেন, তারা এর কি নাম করেছেন, নাম করেছেন হলো সিন্ধু তীরে। ঠিক আছে, সিন্ধু তীরে নাম করেছেন এটার। কি বলছে, বলছে যে কবিতাটা শুরু হয়েছে একটা সমুদ্রপুরী থেকে। কবিতাটা শুরু হয়েছে একটা সমুদ্রপুরী থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সমুদ্রপুরী থেকে সিন্ধু তীরের উদ্যানে সখীদের নিয়ে আসছে, তাই তো? সিন্ধু তীরের উদ্যানে সখীদেরকে নিয়ে আসছে। আচ্ছা, কি হচ্ছে ব্যাপারটা না, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। ঠিক আছে, যেখানে সমুদ্রপুরী থেকে সিন্ধু তীরের উদ্যানে সখীদেরকে নিয়ে আসছে, সখীদের নিয়ে সমুদ্র কন্যা পদ্মা উদ্যানের পথে আসার সময় অচৈতন্য পদ্মাবতীকে দেখতে পাচ্ছে। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। সমুদ্র নৃপতি সুতা, সুতা মানে মেয়ে, পদ্মা নামে গুণ জুতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। ঠিক আছে, তাহলে পদ্মাবতী এখানে খুব একটা আকর্ষণীয় চরিত্র এমন তো বটেই, পুরো কাহিনীটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে মানে আর কি তৈরি হয়েছে, তাকে ঘিরে তৈরি হয়েছে পুরো কাহিনীটা। কিভাবে হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো মাঝার মানে মাঝখানে ফেলছে, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। ঠিক আছে, সমুদ্রের মাঝখানে। তারপরে অতি মনোহর দেশ, খুবই সুন্দর, নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে কোনো দুঃখ নেই, সদা সত্য ধর্ম সদা সদাচার, সব জায়গায় সবাই সত্য ধর্মটাই প্রচার করে থাকে। সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুণ জুতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। দেখো সেখানে বলছে স্বর্গীয় সৌন্দর্যে ভরপুর একটা স্থান, উপরে পর্বত এক, ফুল ফুলে অতিরেক, মানে ফুলে ফুলে ভরা, তার পাশে রচিল উদ্যান, নানা পুষ্প মনোহর, ত্রিপদী ছন্দে লেখা, বাম দিক ডান দিক মধ্যিখানে, নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভ তর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্ব। এবার বলছে যে পিতৃপুরে ছিল নিশি, অর্থাৎ এই জায়গায় কি বলছে না, এক প্রকার আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুণ জুতা,
সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। এমন অবস্থায় সমুদ্র কন্যার মনে হয়েছে যে তারা মানে পদ্মাবতীকে দেখতে পাচ্ছে, তারা বিস্মিত হচ্ছে, তার রূপ সৌন্দর্য এত বেশি, তারা মুগ্ধ হয়ে পড়ছে। উপরে পর্বত এক, ফুল ফুলে অতিরেক, তার উপরে যেন মানে ফুলে ফুলে ভরা, মানে এত সুন্দর। ইন্দ্রের অভিশাপে কোনো এক স্বর্গের অপ্সরী মর্তে অবতরণ করেছে, তাদের মনে হচ্ছে এটাই। অচৈতন্য অবস্থায় পদ্মাবতীর চোখ মুখ তার চুলগুলো এলোমেলো, এমন অবস্থায় সমুদ্র কন্যাদের মনে হয়েছে যেন প্রবল ঝোড়ো বাতাসে সমুদ্রে নৌকা ভেঙে পড়েছে, সমুদ্রের রূপের সঙ্গে তার তুলনা করেছে। ঠিক আছে। আচ্ছা, এখানে নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর গন্ধ, এই যে টঙ্গী, টঙ্গী মানে প্রাসাদ, টঙ্গী মানে প্রাসাদ, তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী তথা কন্যা থাকে সর্বক্ষণ। এই টঙ্গী স্বর্গীয় স্থানে পূর্ণ প্রাসাদ, যেখানে সব সময় থাকে, হেমরত্নে মানে পুরো স্বর্ণরত্নে ভরা। ঠিক আছে, রাতটা মানে তথা কন্যা থাকে সর্বক্ষণ। এবার কি বলছে যে বলছে পিতৃপুরে ছিল নিশি, পিতৃপুরে ছিল নিশি মানে পিতৃপুরে বাবার ওখানে পুরো অন্ধকার ছিল যেন, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ, যেই সকাল হতো সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। অর্থাৎ কি না, মানে ভেলা নৌকো নিয়ে কি করতো, সিন্ধুর তীরে চলে আসতো সখীগণকে সাথে করে, যেই সকাল হতো মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভীত, চারদিকটা বলছে, চারদিকটা দেখতো তো, মানে তাড়াতাড়ি করে আসতো নৌকোর ভেলা। আরেকটা হচ্ছে তারপরেই বলছে মধ্যেতে যে কন্যা খানি রূপে তিনি রম্ভাজিন, মানে দেখে মনে হচ্ছে তিনি যেন স্বর্গের অপ্সরা রম্ভা, দেখে মনে হতো নিপতিতা চেতন রহিত, তিনি কি হচ্ছেন, তিনি তার জ্ঞান হারিয়েছেন, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, বালা মানে মেয়ে, অনুমান করে নিজ চিতে, ইন্দ্র সাপে দেখে মনে হচ্ছে বিদ্যাধরী, কিবা কিবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে, বেকত দেখিয়ে আঁখি তেন তেনস বসন সাক্ষী, বৈথানিতে হইছে কেশ বেশ, মানে পুরো চুলগুলো এলোমেলো লাগছে। ঠিক আছে, বেকত প্রকাশিত হচ্ছে। এবার কি বলছে না, বুঝি সমুদ্রের নাও নৌকা ভাঙ্গিল প্রবল বাও, মনে হচ্ছে ভেঙে পড়েছে, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না করো নৈরাশ, পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুর কন্যার জীবন, চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। অর্থাৎ কি বলছে, নিরঞ্জন মানে নির্মল, যে হচ্ছে পবিত্র, ব্রহ্মকে বলা হয়েছে, তিনি যেন কৃপা করেন, দুঃখিনীকে করিয়া স্মরণ। ঠিক আছে, তাকে যেন স্মরণ করেন, মূলত যাকে সেবা শুশ্রূষা চিকিৎসা অর্থে ব্যবহার করা হয়েছে, মানে সমুদ্র কন্যারা তাদের সখীদের নিয়ে এই অচৈতন্য চার সখী এবং পদ্মাবতীকে সেবা শুশ্রূষা করে তার সখীদের তাদের জ্ঞান ফিরিয়ে এনেছেন। সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া, সবাই মিলে তাকে পোশাক দিয়ে ঢেকে দিল, অগ্নি জ্বালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, আগুন জ্বালিয়ে দিল যাতে করে মানে আগুনের তাতটা লাগে, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, ওষুধপত্র দিল চারদিক থেকে, তখন তো তন্ত্র মন্ত্রই ছিল, দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে, পঞ্চকন্যা পাইলা চেতন, অনেক যত্নের পর এই পাঁচ কন্যা মানে চার সখী আর পদ্মাবতী যারা কি পেল, তাদের জ্ঞান ফিরে পেল, শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি, মাগন মনে পড়ছে যেটা লাস্ট লাইনে আছে, আমরা এখানে কি দেখছি, সেই তোমার কি বলে কার মাগন, মাগন রাজের কথায়
সবসময় সৈয়দ আলাওল তো রচনা করতেন মাগন ঠাকুরের কথায়, তো তার কথাই বলা হয়েছে মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। মানে তার এই এত সুন্দর কথাটা আমরা যেটা দেখছি যে কবিতার শেষে, মূলত মধ্যযুগে কবিতাগুলোর শেষে কবিতার নাম দেওয়া থাকে, সেই অংশটাকেই এখানে বলা হয়েছে। মধ্যযুগে কবি একদম শেষে যেখানে নাম দেওয়া থাকতো সেটাকেই বলা হয়েছে এখানে। বলছে দেখো একটা লাইন, পঞ্চকন্যা পাইলা চেতন, এটা তো বোঝাই যাচ্ছে পাঁচ কন্যা, যাদেরকে কি করা হয়েছে পদ্মার নির্দেশে পাঁচজনকে কাপড়ে ঢেকে উদ্যানে নিয়ে যাওয়া হয়। আর এরপর তন্ত্র মন্ত্র মহাযোগী সবকিছু দিয়ে আগুন জেলে সেক দেওয়া হলো, তাদের চেতনা চেতনা ফিরিয়ে আনা হলো। ঠিক আছে, চিকিৎসিমু যেটা বললাম যে তাদেরকে চিকিৎসা করাচ্ছে, এক্ষেত্রে মানে এই পদ্মার যে আমরা রূপটা পাই সে হচ্ছে তার খুব মানবিক দিকটা আমরা পাই। তিনি ঈশ্বরকে বলেছেন, পরম ঈশ্বরকে নির্দেশ দিচ্ছেন যেন ওদেরকে শুশ্রূষা করে সারিয়ে তোলে। নিরঞ্জন এখানে ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা তার কথা বলা হয়েছে। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুর কন্যার জীবন। এর কথার অর্থটা হচ্ছে কি, না সমুদ্র কন্যারা সমুদ্র তীরে এসেছেন, এসে যখন দেখলেন চার সখী সহ অচৈতন্য পদ্মাবতীকে, পদ্মাবতী কি ছিলেন, তিনি ছিলেন সিংহল রাজ, সিংহলের রাজা গন্ধর্ব সেনের কন্যা। পদ্মাবতীকে বিবাহ করেছিলেন রত্ন সেন। পরবর্তীকালে তোমরা জানো যে পদ্মাবতীর কি হয়েছিল, মানে অসম্ভব সুন্দরী ছিলেন পদ্মাবতী। সিংহল থেকে স্বদেশে ফেরার পথে এইভাবে পদ্মাবতী সঙ্গচ্যুত হন, বাতাসে ভাসতে ভাসতে তিনি সমুদ্র তীরে এসে পড়েন এবং সেখানেই এই সমুদ্র কন্যা অচৈতন্য অবস্থায় তাদেরকে উদ্ধার করেন, পদ্মাবতী সহ তার পাঁচ। এই যে মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় কবি আলাওল পদ্মাবতী কাব্যটি রচনা করেছিলেন। আমরা জানি মধ্যযুগের কাব্যের শেষে যেটাকে আমরা বনিতা বলে থাকি, সেখানে কবির নাম দেওয়া, সেটার কথাই এখানে বলা হয়েছে। সেই মাগন ঠাকুরের যার পৃষ্ঠপোষকতায় করেছিলেন তার নামও দেওয়া আছে, আর এটা করেছেন সৈয়দ আলাওল, তার নাম দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো বাদবাকিগুলো মোটামুটি বলেছি। সিন্ধু তীরে দিব্য স্থান মানে একদম শান্ত স্নিগ্ধ যে পবিত্র যে স্থান, সেটাকে বলা হয়। এটা শুধু খেয়াল রেখো যে তিনি রত্ন সেনের স্ত্রী, আর তিনি হচ্ছেন সিংহল রাজ, সিংহল রাজ গন্ধর্ব সেনের কন্যা পদ্মাবতী, গন্ধর্ব সেন। এই হলো কবিতাটা। দেখো এখানে পুরো সৈয়দ আলাওল সম্পর্কে ডিটেল কবি তার সম্পর্কে দেওয়া আছে, রচনাবলী সম্পর্কে দেওয়া আছে। এগুলো আগেও তোমাদের আমি এতে করিয়েছি, তোমার কি বলে মধ্যযুগের ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে। উৎসটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো, পদ্মাবতী কাব্য পদুমাবত থেকে নেওয়া হয়েছে। মূল জয়শ্রীর পদুমাবত ছিল পদ্মাবতীর মূল তোমার কি বলে উৎস, সেখান থেকে অনুবাদ করা হয়েছে। এটা তো তোমার হিন্দি কবি ছিলেন তিনি, তারপরে ওটা বাংলা ভাষায় লেখা হয়। এটা একটা লোককথা। হ্যাঁ, আলাউদ্দিন খলজির কথাও আমরা জানি, কারণ তিনি পরবর্তীকালে চেয়েছিলেন আর কি পদ্মাবতীকে রত্ন সেনের কাছে। এটা তোমাদের ওটা আসল ঘটনা হলেও তোমাদের টেক্সটের ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে মিনিং গুলো খুব ভালো করে দেখবে। মানজাস, এই যে শব্দগুলো রয়েছে,
বেকত, বেকত মানে যেটা প্রকাশিত হচ্ছে। তারপরে দেখো যে যেটা হেমরত্ন, স্বর্ণরত্ন, মাঞ্জাস মানে হচ্ছে নৌকা, ভেলা। তারপরে হচ্ছে ওই যে তোমার কি বলে নিরঞ্জন, যেটা ব্রহ্মা সৃষ্টিকর্তা যিনি। টঙ্গী মানে প্রাসাদ। এই ইম্পর্টেন্ট শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি এবারে লাইনগুলো তো ক্লিয়ার হয়েছে, বোঝা যাচ্ছে তো পড়া? আচ্ছা, এবারে আচ্ছা, এইটা আজকে পড়িয়েই দেবো, ঠিক আছে? প্রলয় উল্লাসটা আজকে পড়িয়ে দেব, দিয়ে তারপরে শেষ করবো। তাহলে এই দুটোর প্রশ্ন দিয়ে দিতে পারবো নেক্সট দিনের মধ্যে, বুধবারই। আচ্ছা, প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলামের লেখা। প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো তোমরা জানোই। আচ্ছা, এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, 1922 সাল। অগ্নিবীণা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়, প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় তোমরা জানো, কিন্তু পরবর্তীকালে ওটা চেঞ্জ হয়েছিল। এবং 1329 বঙ্গাব্দ বারীন্দ্র কুমার ঘোষের উদ্দেশ্যে তিনি এটি, অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্র কুমার ঘোষের উদ্দেশ্যে তিনি এটি তোমার কি বলে উৎসর্গ করেছিলেন। প্রলয় উল্লাস, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। ঠিক আছে? অর্থাৎ এখানে কবি একটা উল্লাস দেখা দিয়েছে। কবি সবসময় এই ধরনের উল্লাসে তিনি তরুণ যে যুবক সম্প্রদায় তাদেরকে বারবার বলেছেন এগিয়ে আসতে, তাদের কথা বলছেন যে প্রলয়, যে ধ্বংস, সৃষ্টি নাশ করছে, কেতন মানে পতাকা, ঠিক আছে? কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। এই যে জয়ধ্বনি কর, যেখানে একটা উল্লাস প্রকট হয়ে দেখা দিয়েছে। এই সময় ইউরোপে আমরা দেখি, ইউরোপের ইতিহাসে রাশিয়ার বিপ্লব, রুশ বিপ্লব চলছিল, এবং সেটাই কবির লেখাকে অনেকটাই প্রভাবিত করেছে। তিনি পুরনো যার সবকিছুর ধ্বংস চেয়েছেন, দিয়ে নতুনকে তিনি আহ্বান জানিয়েছেন। আসছে এবার অনাগত প্রলয়, যেটা এখনো আসেনি, আসছে। নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। মানে দরজায় আমরা যে ছিটকিনি দিই সেটাকে আগল ভাঙা বলা হয়, ঠিক আছে? সিন্ধু, সিন্ধু পারের সিংহদ্বার, আমরা যে মেন দরজা বলি সেখানে আর কি, সেটার কথা বলা হচ্ছে। কার এগেনস্টে? ভারতবর্ষে তখন স্বাধীনতা আন্দোলন চলছে, এক কথায় ইংরেজদের বিরুদ্ধেই কবির এই জয়গান। আসছে এবার অনাগত প্রলয়, নেশার নৃত্য পাগল। আচ্ছা, তারপরে সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগুন। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে, ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে, কি বলছেন? বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। অর্থাৎ কবি মুক্তি চাইছেন ইংরেজদের থেকে,
তিনি সেই কারণে যুবকদের স্বদেশীবাসীকে, সমগ্র স্বদেশীবাসীকে জয়ধ্বনি দিতে বলেছেন। বলছেন একটা মহাপ্রলয় আসছে, তোরা সব জয়ধ্বনি কর, যেটা আসেনি। এই যে অনাগত সুদিনটাকে আনার জন্য তিনি পতাকা উড়িয়ে, মানে আমরা যখন দেখি না যে যুদ্ধ শুরু হয় একটা প্রথম পতাকা ওড়ে, তো সেটাকেই বলা হচ্ছে, বরং জয়ধ্বনি দিতে বলছে। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগুন। এবার কি বলছে যে এবার কি বলছে যে দেখো এখানে যে সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগুন, এর মধ্যে দিয়ে ইংরেজ শক্তির বিরুদ্ধে ভেঙে দিতে বলেছে। ইংরেজ শক্তির বিরুদ্ধে তাদের মানে আর কি তারা যে তাদের যে অবরুদ্ধ, সেটা মানে ইংরেজ শক্তিকে জয় করার কথা বলা হয়েছে। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, বলছে নতুন পুরনোকে ভেঙে দিয়ে নতুনের আহ্বান করেছেন কবি। সর্বনাশী, এখানে ওই যে মৃত্যু গহন অন্ধকূপে, মৃত্যু তাদের প্রতিটা পদে পদে বিপদ যেটা হয় সেটাকে ধ্বংস করে দিতে বলেছেন, এই কথাই বলেছেন বারে বারে। ইংরেজদের বিরুদ্ধে আগল আছে, সেটাকে ধ্বংস করতে হবে, এগিয়ে আসতে বলছেন। বলছেন ওরে ওই আসছে, হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। একই কথা, এই শব্দটা আমাদের খেয়াল রাখতে হবে, জয়ধ্বনি কর কতবার ব্যবহার করা হয়েছে আছে, আমি দিয়ে দেবো এই নোটটা। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়। এখানে ধূমকেতু শব্দটা দিয়ে একটা বিশেষ মানে একটা যেখানে বলা হচ্ছে মানে একটা এক ধরনের পাখাকে বলা হয়েছে, ঝামর মানে বিদেয় করার কথা বলা হয়েছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়, বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝুলে। ঠিক আছে, এবার কি বলছে যে কৃপান ঝোলে দোদুল দোলে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। জ্বালাময় মুখ যার চামর, ঠিক আছে, কৃপান মানে আমরা জানি অস্ত্র, অস্ত্র তুলতে বলছে। চতুর্দিকে সমস্ত পৃথিবীর মানুষকে এক হতে বলেছেন, যে অগ্নিদগ্ধ, যে জ্বালায় মানুষ জ্বলছে তার এগেনস্টে প্রতিবাদ করতে বলছেন। ঠিক আছে, অট্টরোল চতুর্দিকে মানুষের স্লোগান, মানুষকে জেগে উঠতে হবে, সেটাই বলছে। দিগন্ত বিস্তৃত, মানুষের যে দুঃখের দিন, যে তোমার কান্না, যে দিগন্তব্যাপী কান্নার রোল শোনা যাচ্ছে, তার এগেনস্টে তিনি অস্ত্র নিয়ে মানে আর কি জ্বলে উঠতে বলছেন। ওরে ওই স্তব্ধ চরাচর চতুর্দিকে, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। মানে সারা চতুর্দিক থেকে কান্নার শব্দ। ঠিক আছে, এরম অবস্থায় এই পিঙ্গল মানে এক ধরনের পিতো, যে আমাদের হলুদ বর্ণের, যেটাকে আর জটা যেটাকে বলা হয়, জটার মতো। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপট তলে। ঠিক আছে, এখানে কি বলছে, কবি দেশবাসীকে ডাক দিয়েছেন জয়ধ্বনি করতে। সব দিক থেকে তিনি দৃঢ় প্রতিজ্ঞ, তিনি রাজশক্তির যে সিংহদ্বার সেটাকে ভেঙে দিতে পারবেন। তিনি যেন বজ্র শিখার মশাল জেলে উদাত্ত কণ্ঠে দেশবাসীকে বলছেন এগিয়ে আসতে। ব্রিটিশ রাজশক্তি তবেই তার রূপটাকে প্রত্যক্ষ করতে হবে, সেটার কথাই তিনি বলেছেন। আচ্ছা, এবারে বলছেন তোরা সব জয়ধ্বনি কর, এটা তো গেল। এবারে বলছেন মানে প্রতিবাদ করা, মা ভই মানে ভয় নেই, মা ভই, মা ভই যার ভয় নেই। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে।
এবার মহা নিশার শেষে মানে রাত শেষে আসবে উষা অরুণ হেসে, মানে নতুন সূর্যোদয় হবে করুণ বেশি। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মা ভই, কবি এখানে বলছেন যেখানে ভয় নেই, তিনি বলছেন জীর্ণতায় বার্ধক্যে মরা, মানে মানুষ তো এমনি মৃত, আর ভয় নেই। দিগম্বর মানে এখানে মহাদেবকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এবার দেখো বলছে যে ওই যে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুকখানি, রনিয়ে ওঠে রেশার কাঁদন, বজ্র গানে ঝড় তুফান, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানি। যে খিলান, খিলান মিন্স কি, কোনো এক ধরনের, মানে যেটা আমরা বলি না আগেকার দিনে খিলান মানে কোনো কিছু আটকানো, দরজায় দেওয়া থাকতো খিলান, ঠিক আছে, গাঁথনি বিশেষ, অর্ধেকটা ওই গাঁথনি বিশেষ খিলান দরজায় দেওয়া থাকতো, অর্ধেক অর্ধচন্দ্রাক্ষী। গগনতলের নীল খিলানে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ রূপে পাষাণ স্তূপে, এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর, জয়ধ্বনি কর জয়ধ্বনি কর। বলছেন, বলছে কবি কোনো ভয় নেই, সুদিনের বার্তা নিয়ে আসছে, এই ভয়ঙ্করের হাত ধরেই সুদিনের বার্তা আসবে একদিন, মানে পুরো সেই দুর্দিনের রাত কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। শিবের জটায় ধ্বংসের আর কোনো মানে কোনো হট্টগোল থাকবে না, হট্টরোল থাকবে না, যেখানে চাঁদের একটা মানে কি বলবো কিরণ, স্পষ্ট কিরণ আমরা দেখতে পাবো, চাঁদের কিরণ স্পষ্ট হবে, সেই দুর্দিনে আলো ছড়িয়ে পড়বে মানুষের মনে, মানুষের মন থেকে অন্ধকার দূরীভূত হবে, মানুষ এগিয়ে আসবে, তার যন্ত্রণা দূর হবে, অন্ধকার কেটে যাবে, একটা নবজীবনের আলো সঞ্চারিত হবে। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। আচ্ছা, দীর্ঘদিনের রিপীড়িত নির্যাতিত এই যে অন্ধকার বলছেন দূর হবে, ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দেখো বলছে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, যেটা আমি বললাম, তোরা সব জয়ধ্বনি কর বধুরা প্রদীপ তুলে ধর। অবশ্যই যে কোনো আন্দোলন বা বিপ্লব, মানে এখানে আলো হচ্ছে শুভ বুদ্ধি সম্পন্ন, তার একটা তোমার কি বলবো শুভ বুদ্ধির সূচনা ঘটায়, সেই জন্য আলো তুলে ধরতে বলেছেন, বধূদের বলেছেন, মেয়েদেরকে বলেছেন। এই মহাকাল ধ্বংস যেটা ধ্বংসের প্রতীক, কাল ভয়ঙ্করের বেশে এবার আসে, ওই আসে সুন্দর, ঠিক আছে। মহাকাল সারথি এই ধ্বংসলীলায় মেতে উঠেছে, এই রণ উন্মাদ হয়ে গেছে, একদিন এগুলো থেমে যাবে, অর্থাৎ ইংরেজদেরকে একদিন বিতাড়িত হতেই হবে, ইংরেজ শক্তির বিতাড়িত হতেই হবে, সেই অনাগত দিন, মানে সেটা এখনো আসেনি, সেই দিনটার জন্য তোরা সবাই জয়ধ্বনি কর, এটাই বলেছে। ধ্বংস দেখে ভয় করিস না, প্রলয়ের মধ্যেই তো সৃষ্টির পথ তৈরি হয়, পুরনো ধ্বংস হলেই তবে সৃষ্টি হবে, সবকিছুকে ভেঙে দিয়ে আবার নতুন ভাবে গড়ে তুলতে হবে, তাই না, তাই কবির আহ্বান যে তোরা তোরা সব জয়ধ্বনি কর। অনেকগুলো এখানে টিকা আছে, টিকাগুলো আছে দিতে হবে, এখানে টিকাগুলো দেব। কবিতাটার মূল বিষয়বস্তু এটাই, মৃত্যু গহন অন্ধকূপে, যেটা বন যেটাকে আমরা বলি, মহাকালের চন্দ্র, তারপরে যে দিগম্বর ঝামুর, ঠিক আছে, ধূমকেতু, কি কি ক্ষেত্রে প্রচুর উপমা, মানে এক প্রকার আমরা নজরুলের লেখা এগুলো ব্যবহার করি, যেমন দ্বাদশ রবি,
দ্বাদশ রবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, শত্রু, সূর্যের প্রত্যেকটা রূপের কথা বলা হয়েছে। তার যে অগ্নিময় তেজের তীব্রতা বোঝাতে প্রত্যেকটা রূপকে বোঝানো হয়েছে। পুরাণাশ্রিত, বিবস্বান, অর্জমা, পুষা, আমি দিয়ে দেবো, মানে পুষণ, সূর্য, ওই রূপটার কথা বলা হয়েছে। তাহলে এই প্রলয় উল্লাস সিন্ধু তীরে, সিন্ধু তীরেটা তো দেওয়াই আছে, প্রলয় উল্লাসটা দেখে নি, তোমাদের দিয়েছি প্রলয় উল্লাসটা নোটটা। প্রলয় উল্লাসের নোটটাও বোধহয় দিয়েছি। হ্যাঁ দিয়েছি। দেখো অস্ত্রের বিরুদ্ধে গান যেটা আছে সেইখানে আছে, ওই নোটটা খুলে দেখো একটু, আমি এটা শেয়ার করছি না। ওখানে তো যেমন কবি পরিচিতি সারাংশ করে দিয়েছি, দেখো ওই যে তোরা সব জয়ধ্বনি কর, 18 বার ব্যবহার করা হয়েছে, বললাম যে কতবার ব্যবহার করা হয়েছে, টিকাগুলো দেখো দেওয়া আছে। শুধু ওই দ্বাদশ রবিটা না, ওই দ্বাদশ রবি ওটা একটু আরেকটু বলে দেবো এই জায়গাটা, অনেকগুলো লাইন আছে এখানে গুরুত্বপূর্ণ। অর্থগুলো দিয়েছি। মাভই মানে ভয় পেও না, ভীত হয়েও না, মাভই, এই কারণে এই শব্দটা ব্যবহার করা হয়, ভয় পেও না। ঠিক আছে, এই অবধি প্রশ্নগুলো দেব, নেক্সট দিনকে আবার ওই অদল বদল, নদীর বিদ্রোহ, ওগুলো সবগুলো দেখিয়ে দেবো, মানে ওগুলো পড়িয়ে দেবো। যত তাড়াতাড়ি হোক, আমি চাইছি যে টেক্সটটা শেষ করতে, তাহলে আবার সাহিত্য সম্ভার ধরতে হবে। তার আগে নাটকটা কতটা বাকি আছে একবার দেখে আমাকে বলো তো, তাহলে শেষ করে দেবো সাহিত্যের ইতিহাসটা। নাটক দ্বিজেন্দ্রলাল ওগুলো হয়ে গেছিল কি? গিরিশ ঘোষ, ওটা আমাকে একটু দেখে বলবে। আচ্ছা, একটু সবগুলো হয়েছিল